আজকে আমি যে ঘটনাটা আপনাদেরকে বলবো সেখানে আমি এমন একজনের কথা বলবো যিনি কিন্তু হারানো মানুষকে খুঁজে দিতে পারেন। আর যিনি আজকের ঘটনাটা পাঠিয়েছেন তার নিজের জীবনেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনো রকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আরেকটা হাম্বল রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে হয় ঘটনাগুলো যদি আরও 5টা সাধারণ মানুষ শুনতে পারেন তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক ও সজাগ হতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। তবে তার আগে একটা ছোট্ট কথা বলে নিই। আমাদের ভূত ভগবান চ্যানেলের পক্ষ থেকে একটা নতুন নিবেদন, সেটা হচ্ছে একটা নতুন ইউটিউব চ্যানেল, দ্য বংশপার। এই চ্যানেলে আমরা আমেরিকায় যেখানে থাকি তার আশেপাশের বাড়ি, ঘর, রাস্তাঘাট, এখানকার দোকানে কী কী রকমের জিনিস পাওয়া যায়, এখানকার আশেপাশের প্রকৃতি কীরকম, সেগুলোই তুলে ধরেছি। আপনারা বহুদিন থেকেই বলে আসছিলেন যে আমেরিকা আমি যেখানে থাকি তার আশেপাশের জিনিসপত্র দেখাতে। তো সেটা তো এই ভূত ভগবান চ্যানেলের মাধ্যমে দেখানো সম্ভব নয়। তাই ভূত ভগবান চ্যানেলের পক্ষ থেকে একটা নতুন নিবেদন, একটা নতুন ইউটিউব চ্যানেল, দ্য বংশপার। এই নতুন চ্যানেলের লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। যদি ভালো লাগে তাহলে কিন্তু ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এবারে আমি চলে যাব আজকের ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা কলকাতা থেকে বসুন্ধরা মজুমদার লিখে পাঠিয়েছেন। এবং উনি যে ইমেলটা করেছেন সেখানে উনি একটা জিনিস মেনশন করেছেন, সেটা হলো যে উনি এই ইমেলটা ওনার ছেলে আদ্ভিকের সাহায্য নিয়ে করেছেন। তো প্রথমেই আমি ঘটনাটা বলার আগে আমি ঘটনা সম্পর্কিত আপনাদেরকে কয়েকটা কথা বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে এবং আমারও বোঝাতে সুবিধা হবে। আচ্ছা, প্রথমে যেটা উনি বলেছেন যে এই বসুন্ধরাদির যে মামা বাড়ি আর কি, ওনার মায়ের যে বাপের বাড়ি, তার অবস্থা কিন্তু খুব একটা ভালো ছিল না। ওনাদের বাড়ি ছিল হচ্ছে শিলিগুড়িতে। শিলিগুড়িতেই ওনার মানে ছোটোবেলায় ওনার মায়ের অবস্থা খুবই খারাপ ছিল। অবস্থা খারাপ বলতে অর্থনৈতিক অবস্থার কথা বলছি। তো এই অবস্থায় ওনার মায়ের বিয়ে হয়। শিলিগুড়িতে থাকতেন এই বসুন্ধরাদির মা। তো ওনার ওখানেই বিয়ে হয় শিলিগুড়িতে। এবার যে বাড়িতে বিয়ে হয় সেই বাড়িতেও যে খুব যে সেই ওনার স্বামীর ঘরেও যে খুব বিশাল অবস্থা ছিল তা কিন্তু নয়। এবার বসুন্ধরাদির বাবা কাজ করতেন, কিন্তু সেরকম একটা খুব ভালো কাজ করতেন বা খুব রেগুলার বেসিসে কাজ করতেন এরকম নয়। মানে কিছুদিন হয়তো কাজ থাকতো, তারপরে হয়তো দেখা যেত বেশ কিছুদিন কাজই নেই হাতে। এইরকমভাবে কোনো রকমের সংসার চলতো। আচ্ছা, এরপরে যেটা হলো, আস্তে আস্তে বসুন্ধরাদির মায়ের 3 সন্তান হয়, 3টেই মেয়ে সন্তান হয়। তো 3 মেয়েকে নিয়ে কোনো রকমে কষ্টে শিষ্টে সংসারটা চলতো। এরপরে একদিন যেটা ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে হঠাৎ করেই বসুন্ধরাদিরা যখন ছোট ছোট, খুব বেশি বড়ও হয়নি, বসুন্ধরাদি হচ্ছে বড় মেয়ে। তো যখন ওরা বেশ ছোট ছোট, তো সেই সময় হঠাৎ করেই যে কাজটা আর কি বসুন্ধরাদির বাবা ওই শিলিগুড়িতে করতেন সেই কাজটা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, এবার যেহেতু কাজটা বন্ধ হয়ে গেল, এবার 3 মেয়েকে নিয়ে সংসার চালানোটা ভীষণ দায় হয়ে পড়ল। তো সেই জন্য ওনার যে বাবা ছিলেন, তো তিনি অন্য জায়গায় কাজের সন্ধান করতে লাগলেন। ঠিক আছে, এদিকে শিলিগুড়িতে ওনারা যেখানে থাকতেন সেই জায়গায় খুবই কষ্ট করে ওদের আর কি দিন চলতো। এর মধ্যে ওনার বাবা, এই বসুন্ধরাদির বাবা মানে একটা কাজের খোঁজ পেলে, সেই কাজটা ছিল মুম্বাইতে। তো ওনাকে বলে যে মুম্বাইতে একটা কাজ আছে, কিন্তু সেখানে আর কি বেশ কায়িক পরিশ্রমের একটা কাজ, কিন্তু যা পয়সা দেবে সেটা অনেকটাই বেশি।
তো ওনার বাবা প্রথমে যেতে রাজি হলেন না, কিন্তু সংসারে এত অভাব অনটন এই সমস্ত কিছু দেখে বসুন্ধরাদির যিনি মা ছিলেন তিনি ওনার হাজবেন্ডকে বললেন যে তুমি চলে যাও, তুমি চলে যাও, তুমি না হয় ওখান থেকে টাকা পাঠানোর ব্যবস্থা করো। কারণ তিনটে মেয়ে, তাদেরকে মানে পড়াশুনো, যেটা বসুন্ধরাদি লিখেছে যে পড়াশুনো আমাদের কাছে একটা স্বপ্ন ছিল, মানে পড়াশুনো করারও দরকার নেই, মানে খেয়ে পড়ে তো থাকতে হবে। আর ওনাদের যে জায়গার যে বাড়িটায় আর কি ওনারা থাকতেন, সেই বাড়িটাও ছিল মানে মানে প্রচুর আত্মীয় স্বজনের একটা ভাগের বাড়ি বলতে যেরকম বোঝায় সেরকম। তো সেখানেও ওনাদের বরাদ্দ ছিল একটা ঘর। এবার ওই একটা ঘরে তিন মেয়েকে নিয়ে খুব কষ্ট করেই আর কি কাটতো। তো দেখা যাচ্ছে মানে প্রথম ওনার বাবার ইচ্ছে ছিল না এত দূরে যাওয়ার, কারণ অত দূরে তো আর বউ মেয়েদের নিয়ে যাওয়া সম্ভব নয়। তো তারপরে যখন দেখলো যে আর না কোনো কাজই উনি জোটাতে পারছেন না, তো বাধ্য হয়ে উনি মুম্বাই চলে গেলেন। এবারে মুম্বাই যাওয়ার পরে তো ওখানে উনি 2 মাস থাকলেন। 2 মাসে পরে ওনার বাবা একবার এই শিলিগুড়িতে এলেন, এসে টাকা পয়সা দিলেন, বেশ ভালোই মোটামুটি হাতে টাকা পয়সা আসছে, বেশ মোটামুটি ভালোই চলছে সংসার, দুটো ভালো মন্দ ওনারা খেতে পাচ্ছে। এরকম করে যখন ভাবছে যে এবারে তাহলে মেয়েদেরকে স্কুলে ভর্তি করো, তখন এই বসুন্ধরাদি সবে একটা স্কুলে ভর্তি হয়েছে। আর ওনার যে মানে এটা উনি মেনশন করেছেন যে ওনাদের আর কি যতটা বয়সে যতটা ক্লাসে পড়া উচিত তার থেকে অনেকটা বেশি বয়সেই ওনারা অ্যাডমিশন নিয়েছিল, যেহেতু সাংসারিক অবস্থা তোটা ভালো ছিল না। তো 2 বোন স্কুলে ভর্তি হয়েছে, আর ছোট যে বোন ছিল তাকে তখনও ভর্তি করা হয়নি। তো এরকম করেই চলছে, 6 থেকে 7 মাস খুব ভালো যায়, মোটামুটি ভালো সংসার, একটা সচ্ছলতা এসছে। এরপরে মানে ওনার বাবা তো প্রত্যেক 2 মাস অন্তর তো আসতে পারতেন না, যেহেতু যাতায়াতের একটা ডিস্টেন্স ছিল, সেটারও একটা ভাড়া আছে। তো তারপরে উনি মানে টাকা পাঠাতেন। এবারে টাকা যে পাঠানো শুরু হলো, সেই টাকাটা না মানে প্রথম দিকে ঠিকঠাক আসছিল, এরপর থেকে আস্তে আস্তে টাকাটা কমতে থাকে, মানে খুব খুব কম পরিমাণ টাকা আসতে থাকে। তো এবারে আবার সংসারে সেই 1 বছর পরে সংসারে সমস্যা শুরু হলো। 3 মেয়েকে নিয়ে থাকার জন্য যে পরিমাণ টাকা পয়সার দরকার পড়ে বা যেরকম খরচাপাতি আছে তার থেকে অনেকটাই হঠাৎ করে কম টাকা পাঠায়। এবার দেখুন, যেটা বসুন্ধরাদি লিখেছে যে এটা যে সময়কার কথা, তখন কিন্তু এরকম ডাইরেক্ট একটা কল করে মোবাইলে একটা ফোন করে জিজ্ঞেস করলো বা সে বিষয়ে কোনো কথা বললো, এরকম কিন্তু সিচুয়েশনটা ছিল না। ওনার কাছে কিন্তু বসুন্ধরাদির মায়ের কাছে ওনার স্বামীর কোনো কন্ট্যাক্টস ছিল না। ঠিক আছে, একটা ফোন নাম্বার দিয়েছিল, তো সেই ফোন নাম্বারটা বলে, যেহেতু উনি একটা কারখানায় কাজ করতেন, তো বলেছিল যে যদি খুব কখনো দরকার পড়ে ওই ফোন নাম্বারটায় ফোন করতে। এবার ওনাদের কাছে তো ফোন টোন ছিল না, তো বসুন্ধরাদির মা কি করতো, ওনাদের ওখান থেকে অনেকটা হেঁটে গিয়ে একটা আপনাদেরও হয়তো মনে থাকবে যে আজ থেকে বহু বছর আগে কিন্তু এই এসটিডিও পিসিও এই মানে এসটিডির বুথ থাকতো, পিসিও বুথ। তো সেরকম পিসিও বুথে গিয়ে ওরকমই হয়তো 1 থেকে 2 বার উনি কল করেছেন, তাও উনি নিজে কল করতে পারতেন না, উনি একজনকে দিতেন যে যিনি হয়তো এই পিসিও বুথে রয়েছেন, সে কলটা ধরে ওনাকে দিত। এবার উনি ভাবলেন যে না, এভাবে তো হবে না, তাহলে ফোন করা যাক। তো একদিন ফোন করলেন উনি, এবং যখন বসুন্ধরাদির মা ওনার বাবা মানে বসুন্ধরাদির বাবাকে ফোনটা করে, তার আগের মাস থেকে টাকা পাঠানো পুরোপুরি বন্ধ, একদম বন্ধ। তো যাই হোক, এরকমভাবে ফোন করেছে। তো ফোন করার পরে মানে একদিন ফোন করেছে, কোনো রেসপন্স পায়নি, কিছুই না। ওখান থেকে হিন্দিতে একজন কথা বলেছে, তো ইনি কিছুই বলতে পারেনি বসুন্ধরাদির মা, তো উনি ফোনটা রেখে দিয়েছে। পরে ওয়েট করছে যে ঠিক আছে, নয় উনি আসবে বা নয় টাকা পাঠাবে, কিন্তু দেখা যাচ্ছে না বসুন্ধরাদির বাবা আসছে বাড়িতে, না টাকা পাঠাচ্ছে, কোনোটাই হচ্ছে না। তো এরপরে উনি যে ওই পিসিও বুথে যেতেন বসুন্ধরাদির মা, তো সেই বুথের লোকটাকে একদিন বলেছে যে এরকম এরকম ব্যাপার, আমি ফোন তো এর আগের দিনও করলাম, কিন্তু অন্য একটা হিন্দিতে কথা বলতে, তো তখন বসুন্ধরাদির মা কিন্তু একদমই হিন্দি বলতে পারতেন না, অতটা বুঝতেও পারতেন না সেই ভাষাটা। তো তখন ওই পিসিও বুথের যে ভদ্রলোক ছিলেন, তো তিনি বললেন যে আপনি আমাকে দিন, আপনি কি জানতে চান বলুন, আপনার হাজব্যান্ডের নামটা বলুন। তো উনি বলে দিয়েছে। তখন বলছে ঠিক আছে, আমি কল করছি, টাকাটা আপনি দেবেন, মানে কল করার যে টাকাটা, কিন্তু কথা আমি বলে নিচ্ছি, আপনি তো হিন্দি বুঝতে পারছেন না। তো লোকটা বলে যে আমি খুব ভালো হিন্দি জানি না, কিন্তু কাজ চালানোর মতো হিন্দি বলতেও পারি, বুঝতেও পারি।
তো এটা শুনে বসুন্ধরাদির মা ভাবলেন যে বাহ, এটা তো বেশ ভালো, তাহলে আমার জানা হয়ে যাবে। তো উনি আবার ওই ফোন নাম্বারটা দিলেন ওই পিসিও বুথের ভদ্রলোককে, তো তিনি ফোন করলেন। এবার ফোন করার পরে যথারীতি একটা লোক তুলেছে সেই ফোনটা, সেই কারখানারই। তো তাকে ওর মানে এই বসুন্ধরাদির বাবার নামটা বলেছে যে ওনাকে একটু ফোনটা দিন, ওনার বাড়ি থেকে কল করছে। তো তখন ওই লোকটা না মানে একটুখানি চুপ করে থাকে, ফোনের ওপারের লোকটা। তো তখন বলছে যে কি একটু দেবেন, ওনার ফ্যামিলি, ওনার বউ এসছে, এর আগেও এসছে, তো কথা বলা যায়নি, ওনার সাথে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। তো তখন ওই লোকটা বলছে যে আপনি যে লোকটার নাম বললেন সেই লোকটা বাঙালি তো? বলছে হ্যাঁ বাঙালি। বলছে যে হ্যাঁ, এই লোকটা তো আগে কাজ করতো, কিন্তু এই মাস দেড়েক হয়েছে লোকটা চলে গেছে। তো বলছে যে চলে গেছে মানে? বলছে যে এই কারখানার কাজ করে না। তো তখন না ওরা অবাক হয়ে গেছে যে কি ব্যাপার, কাজ করে না তাহলে? মানে কি, মানে বাড়িতেও জানায়নি তো, অন্য কোথাও কাজে গেছে? আপনি কি জানেন উনি কোথায় কাজে গেছে? তো তখন উল্টো দিক থেকে সেই লোকটা বলছে যে কোথায় গেছে সেটা এক্স্যাক্ট আমি ঠিকানাটা আপনাকে বলতে পারবো না, তবে এখানে একটা মহিলা কাজ করতো। বলছে যে সেই মহিলাটার সাথে ওনার বিয়ে হয়, এবং বিয়ের পরে ওই লোকটা আর ওই মহিলাটা বিয়ে করে নেয়, এবং বিয়ের পর ওরা দুজনে মিলে একসাথে মুম্বাইয়ের অন্য কোনো একটা জায়গায় হয়তো কাজ করছে। এবার এই কথাটা যখন মানে ওই ভদ্রলোক শোনে পিসিও বুথের লোকটা, আর কি বলবে, বলেছে ঠিক আছে, যদি মানে কখনো আপনাদের এখানে আসে কোনো টাকা পয়সা নিতে বা কোনো কারণে যদি আপনি দেখেন, আপনি কিন্তু একটু বলবেন যে শিলিগুড়ি থেকে ওনার ফোন এসেছিল, ওনার বাড়ির লোক ফোন করেছিল। তখন বলেছে ঠিক আছে বলবো, হয়তো আসবে না, বা যদি আসে বা আমার সাথে দেখো আমি বলবো, বলে লোকটা ফোনটা রেখে দেয়। এবারে এই কথাটা যখন বসুন্ধরাদির মাকে ওই পিসিও বুথের লোকটি বলে, উনি মানে পুরো আকাশ থেকে পড়ে যে কি করে এটা সম্ভব। মানে একটা মানুষ ওখানে কাজের জন্য গেছে, সে জানে খুব ভালো মতো যে সংসারের কি অবস্থা, সে হতে পারে কাজটা ছেড়ে হয়তো অন্য কাজে গেছে, কিন্তু তাই বলে কাউকে বিয়ে করে চলে গেছে, এটা হতে পারে না। মানে উনি বিশ্বাসই করেন না, উনি বলছেন যে না, এরকম হতে পারে না, যে লোকটা বলেছে সে হয়তো চেনেই না আমার বরকে। মানে উনি সাদা সিধে মন নিয়ে একদম খুবই আর কি দুঃখ পান কথাটায়, এবং উনি এক বর্ণও কিন্তু কথাটা বিশ্বাস করেন না। বরং উল্টে বসুন্ধরা দেবী ওই লোকটার উপর একটু রাগ করে যে দেখো আমাকে একটা এরকম বাজে কথা বললো। যাই হোক, উনি তো বাড়ি চলে এলেন। বাড়ি চলে আসার পরে ওনার মানে উনি পুরোপুরি মনে মনে বিশ্বাস করছিলেন যে মানে হয়তো এখনই আসছে না, হয়তো হাতে টাকা পয়সা নেই, কদিন পরে হয়তো আসবে। এরকম করে ওয়েট করতে 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 একটা বছর কেটে যায়, পুরো একটা বছর। সেই একটা বছরে কিন্তু কোনো রকম কোনো যোগাযোগ, কোনো টাকা পয়সা কিচ্ছু দেয় না। এরকমভাবে যখন একটা বছর কেটে যায়, তো সেই সময় মানে মানে খেতে হবে, তিন ছেলে মেয়েকে অ্যাটলিস্ট খাবারটা তো দিতে হবে, অন্তত একবেলা পেট ভরে খেতে দিতে হবে। তো সেই জায়গা থেকে বসুন্ধরাদির মা ওখানে একটা জায়গাটা ছোটোখাটো একটা কাজ পেলেন। ঠিক আছে, এবার আমি আপনাদেরকে বলেছিলাম যে বসুন্ধরাদির মায়ের যে বাপের বাড়ি, তারাও খুবই গরিব ছিল। তো ওনার দুই ভাই, তো দুই ভাইয়ের মধ্যে এক ভাই আবার কলকাতায় এসে কাজ করতো। তো একটা বছর কোনো যোগাযোগ নেই, হাজবেন্ড কোনো যোগাযোগ করেনি, টাকা পয়সা পাঠায়নি। তো বাড়ি থেকেও বলেছে যে দেখ ও আর আসবে না, তোকে যেটা ওই ফোন করে যে লোকটা আর কি বলেছে সেটাই সত্যি কথা। তো এর মাঝখানে এক বছরে তাও বসুন্ধরাদির মা দুবার ওই সেম এসটিডিও মানে এসটিডি বুথে গিয়ে ফোন করার চেষ্টা করেছে, তো লোকটা ফোন করেওছে, তো ওই একই কথা শুনেছে, আর কিছু নতুন কথা শুনতে পাইনি। তো বলছে যে দেখ একটা কাজ কর, তুই শিলিগুড়িতে, আর এটা আমি অনেক বছর আগেকার কথা বলছি, তো তখন শিলিগুড়িতে উনি যেটা লিখেছেন যে এত বেশি কাজের অপরচুনিটি ছিল না। তো তখন উনি বললেন, তো মানে সবাই পরিবার থেকে সবাই ঠিক করলো যে মানে ভাইরা, যে দুই ভাই ছিল বসুন্ধরাদির মায়ের, তো তাদেরও অবস্থা সেরকম নয়, তারাও খুবই আর কি স্ট্রাগলিং মানে পিরিয়ডে ছিল। তো তখন বললো যে দেখ তুই একটা কাজ কর, মেজো মেয়ে যে ছিল মানে বসুন্ধরাদির পরের যে বোন ছিল, তো বললো যে তখন বসুন্ধরাদির মা বেঁচে, মানে বসুন্ধরাদির মায়ের মার কথা বলছে আর কি, বসুন্ধরাদির দিদা বেঁচে ছিল। তো তো ওনার দিদা বলল যে তোর মেজো মেয়েটাকে আমায় দিয়ে দে, আমরা এখানে মোটামুটি আমাদেরও কষ্ট আছে, কিন্তু একটা মেয়েকে অ্যাটলিস্ট আমরা একবেলা হলেও মানে পেট ভরে খেতে দিতে পারবো, কিন্তু মানে দুবেলা হয়তো আমরা ওভাবে দিতে পারবো না। বা দুটো তিনটে মেয়েকে আমরা দেখতে পারবো না, তুই একটা মেয়েকে আমাদের কাছে দিয়ে দে, আমরা মানুষ করব মোটামুটি। আর
বাকি তুই 2 মেয়েকে নিয়ে, বললাম যে ওনার আর এক ভাই কলকাতায় তখন এসেছিল, তো ওখানকারই কলকাতারই একটা গেঞ্জির ফ্যাক্টরিতে কাজ করতো। তো ওই ভাই বলল যে তুই যদি এখানে চলে আসিস তাহলে উনি ওনার বিয়ে করে ওনার মানে ওই ভাই বিয়ে করেছে, তো সেই ভাইয়ের বউ আর ওনার এক ছেলে ছিল। তো বলছে তা তোরা আমাদের সাথেই থাকবি, তুইও আমার সাথে গেঞ্জি ফ্যাক্টরিতে কাজ করবি, তাহলে মেয়ে দুটো মোটামুটি এখানে থাকবে, মানুষ হবে, তুই নিজেই মেয়েদের খরচাপাতি চালাতে পারবি। তো বসুন্ধরাদির মা তখন মানে ওনার হাতে আর কোনো অপশান নেই, উনি তখন ভাবলেন যে ঠিক আছে। তো উনি মেজো মেয়েটাকে দিয়ে দিলেন ওনার মায়ের কাছে, মা আর এক ভাই ছিল। আর এদিকে বসুন্ধরাদি আর ওনার একদম যে সব থেকে যে ছোট বোন, সেই ছোট বোনকে নিয়ে বসুন্ধরাদির মা কলকাতায় চলে এলেন। এবার আসার পরে তো একটা বিশাল স্ট্রাগলের মধ্যে ওনাদেরকে পড়তে হলো। সে ছোট্ট একটা ঘর, ওনার ভাইয়েরও সেরকমই অবস্থা, খুব একটা তো টাকা পয়সা নেই। আর বুঝতেই পারছেন যে একটা গেঞ্জির ফ্যাক্টরিতে কাজ করে কত বেশি আর ইনকাম করা যায়। তো ওই ছোটো একটা ঘর ভাড়া নেওয়া হয়েছিল। তো একটাই ঘর ছিল, মানে প্রপার ঘর একটাই ছিল, আর একটা ঘরের সাথে লাগোয়া একটা ছোট্ট জায়গা মতো ছিল, তার পাশে একপাশে আবার রান্নাঘর। সেখানটাতেই বিছানা করে এই বসুন্ধরাদির মা, বসুন্ধরাদি এবং ওনার যে ছোট বোন তাকে নিয়ে শুতো। আর বাকি সারাটা দিন কিন্তু কাজ করতেন উনি ওই গেঞ্জির ফ্যাক্টরিতে। এইভাবে বেশ কয়েকটা বছর যায় এবং একটু একটু করে আর কি, মানে উনি প্রচণ্ড কষ্ট করে মেয়েদেরকে উনি মানুষ করতে থাকে। ইভেন উনি এখান থেকে যা টাকা পয়সা পেতেন তার থেকে একটা অংশ উনি জমিয়ে রেখে দিতেন। উনি ও যখন শিলিগুড়ি যেতেন ওনার মেজো মেয়েকে দেখতে, তখন সেখানেও উনি মেজো মেয়ের আর কি কিছু দরকার লাগলে সেই জন্য টাকা পয়সা দেওয়া, পড়াশুনো শেখানো, তার খরচাটাও কিন্তু উনি চালানোর চেষ্টা করতেন। ঠিক আছে, এরকমভাবে চলতে লাগলো। তো চলতে চলতে যখন একটা সিচুয়েশান এরকম এলো, যেই সময় এই বসুন্ধরাদির দিদার কিন্তু মানে খুবই বয়স হয়ে গেছিলো, ওনার শরীর খারাপ হয়ে গেল। এবার যেই সময় শরীর খারাপ হয় সেই সময় মানে এতটাই ওনার শরীরটা খারাপ হয়ে যায় যে মানে উনি আর হয়তো বেশি দিন বাঁচবেন না, এরকম আর কি সিচুয়েশান। তো সেই সময় ওনার যে মেজো মেয়ে ছিল তখন তার বয়স হচ্ছে প্রায় ওই 15-16 এরকম, এরকম আর কি বয়স, মেজো মেয়ের বয়স। আর তখন বসুন্ধরাদির বয়স হচ্ছে ওই 17, 17.5, 18 এরকম। তো কিছুদিন পরে এই বার্ধক্যজনিত কারণেই বসুন্ধরাদি দিদা মারা যান। এবার মারা যাওয়ার পরে ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে যে যে বাড়িতে ওনার এই বসুন্ধরাদির মেজো বোন থাকতেন সেখানে ওই দিদা থাকতো, প্লাস ওনার আর এক ভাইয়ের বউ, তার এক ছেলে, এরা থাকতো। তো সেখানে কি হলো যে যেহেতু তারাও খুব গরিব, তো তাদেরকেও মানে বর বউ দুজনকেই কাজে বেরোতে হতো। তো এবারে যে ভাই ছিল সে ভাই এবার একটুখানি ইনসিকিওর হয়ে গেল। তো সে তখন বসুন্ধরাদির মাকে বলতো যে দেখ, এতদিন মা ছিল, মা তো তোর মেয়েকে দেখে পড়ে রাখতো, কিন্তু এখন তোর মেয়ে বড় হয়েছে, আর ওনারা যে জায়গাটায় থাকতো সেই জায়গাটা না খুব ফাঁকা ফাঁকা একটা জায়গা। তো উনি বলেন যে দেখ, এরকম একটা ফাঁকা ফাঁকা জায়গায় আমরা থাকি, তোর মেয়ে সারাদিন বাড়িতে একা একা পড়ে থাকে, আমাদের কিন্তু খুব চিন্তা হয়। তো তোর যদি সুবিধে হয় বা সুযোগ হয় তুই কিন্তু এই তোর মেজো মেয়েকে নিয়ে যেতে পারিস, কারণ আমরা কেউ সারাদিন বাড়িতে থাকি না, সবাই আমরা কাজে বেরোই। তো এটা আমাদের একটা বিশাল মানে চিন্তার কারণ হয়ে যাচ্ছে। তো তখন আর কি মানে উনি যে গেঞ্জির ফ্যাক্টরিতে যে কাজ করতেন, তো সেই ফ্যাক্টরিতেও না কাজটা একটু মন্দা চলছিল। এরকম নয় যে প্রচুর কাজ আসছে, এরকম এরকম কিন্তু কিছু নয়। তো ফলে সেই সময় যে হাতে একটু বেশি টাকা আসছে সেটা নয়, আবার যদি মেজো মেয়েকে নিয়ে আসে তাহলে ওইটুকু জায়গায় 4 জনের শোয়ার মতো জায়গা নেই। তো সেরকম হলে এই বসুন্ধরাদির মাকে একটা অন্য বাড়ি ভাড়া করতে হবে, এবং অন্য বাড়ি আলাদা করে ভাড়া থেকে কাজকর্ম সামলে আর কি করা এটা সম্ভব নয়। আর ওদিকে ওই বসুন্ধরাদি যিনি ছিলেন, তো তিনি কোনো রকমে মাধ্যমিক অবধি পড়াশুনো করেন, এবং মাধ্যমিক অবধি পড়াশুনো করার পরে উনি টিউশনি করা শুরু করেন, বাড়ি বাড়ি গিয়ে বাচ্চাদের পড়ানো। তো এভাবে মোটামুটি চলছিল। তো প্ল্যান মোটামুটি ওনাদের ছিল যে 1 বছরের মধ্যে ওনারা আলাদা বাড়ি ভাড়া নেবে, কারণ ওইটুকু জায়গায় বলা যেতে পারে ওটা একটা রান্নাঘরের সাথে একটা বারান্দা মতো জায়গা। তো ওখানে একসাথে থাকাটা একটু সমস্যাজনকই, কারণ বহুদিন ধরেই ওনারা ওই বাড়িটাতেই থাকে। এর মধ্যে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে হঠাৎ করেই একদিন শিলিগুড়ি থেকে ওনাদের কাছে ফোন আসে। তো ওই যে মামা, বসুন্ধরাদির যে মামা শিলিগুড়িতে থাকতেন, তো তিনি হঠাৎ করেই একদিন ফোন করেন এবং ফোন করে জানান যে
একটা ভালো সম্বন্ধ এসছে, মানে এই বসুন্ধরাদির মেজ বোনের জন্য। বলছে যে ওরা খুব ভালো ফ্যামিলি, খুবই টাকা পয়সা যথেষ্ট আছে। তো এই বসুন্ধরাদির মেজ বোনকে দেখে খুব পছন্দ হয়েছে। তারা মানে কোনো রকম তাদের দাবি দাওয়া কিচ্ছু নেই, মানে একেবারে যাকে বলে এক কাপড়ে বিয়ে করিয়ে নেওয়া। বলছে এরকম একটা বিয়ের সম্বন্ধ এসছে। এবার বিয়ে যে মেয়েকে দেবে তখনও কিন্তু মেয়ের 16 বছরও কমপ্লিট হয়নি, ঠিক আছে? তো মানে আর কিছুদিন পরে 16 হবে। আর তখন মানে বড় মেয়েও তখনও 18 হয়নি, মানে বুঝতেই পারছেন কতটা ছোট। তো বসুন্ধরাদির মা না কিছু বুঝতে পারে না। উনি বলছেন যে এখনই মেয়ের বিয়ে দেবো? আমি তো বিয়ের জন্য কিছু প্রস্তুতি নেই আমার কাছে। মানে বিয়ে দেওয়ার জন্য যে মিনিমাম যেটুকু জিনিসপত্র দিতে হয়, আমার কাছে সেরকম টাকা পয়সা কিছুই নেই। আমি কি দিয়ে মেয়ের বিয়ে দেবো? আর বিয়ে দেওয়ার জন্য আমি এরকম চিন্তা ভাবনাও করিনি যে মেয়েদেরকে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবো। তো তখন মানে ওনার ভাই বলে, মানে ওনার ভাই একটু বলা যেতে পারে একটু মানে জোরজার করে, বলে যে দেখ এখানে তো মেয়েটা একা একাই থাকে, আর যে সম্বন্ধটা এসছে তাদের কিন্তু কোনো টাকা পয়সার অভাব নেই, বড় বাড়ি আছে, ভালো আর কি সচ্ছল অবস্থা। তো বলছে দেখ তোর মেয়েকে তো কোনো টাকা পয়সা দিয়ে বিয়ে দিতে হবে না, আজ বিয়ে দিলেও দিবি, তুই 2 বছর পরে হলেও তোকে দিতেই হবে, তাহলে এখনই দিয়ে দে বিয়েটা। তো যাই হোক, তো ওনার ভাই একটু চাপ দেয়, বলে যে ছেলেপক্ষের নাকি একটু তাড়া আছে। তো তখন এই বসুন্ধরাদি, ওনার যে বোন, তারপরে বসুন্ধরাদির মা, আর যে মামা মামি, তারা সবাই মিলে হুড়মুড় করে মানে ওই ওই মামার কথায় আর কি সবাই মিলে শিলিগুড়ি যায়। মানে একটা বাঁকা কথা বলতেই হবে। তো গেছে, গিয়ে শুনেছে এরকম সম্বন্ধের কথা। তো পরের দিনই সেই ছেলেপক্ষ এসছে। তো ছেলেপক্ষ যে এসছিল, সেই ছেলেপক্ষের মধ্যে ছেলের মা বাবা ছেলে আর কেউ আসেনি। আর মোটামুটি তাদেরকে যেটা বসুন্ধরাদি লিখেছে, যে ওনার তো মনে আছে ওনার তখন ওই 17 বছরটা বয়স। তো উনি দেখেছেন যে ঠিক আছে, মোটামুটি খারাপ না ফ্যামিলিটা, যেটুকু ওপর ওপর দেখে বোঝা যায়। আর মোটামুটি তাদের সাজ পোশাক দেখে বোঝা যাচ্ছে যে সচ্ছল। তো তারা বলে যে তাদের আসামে বিশাল বাড়িঘর আছে, তো তারা ব্যবসার কাজের জন্য শিলিগুড়িতে মাঝে মধ্যেই আসে, তো তাদের এক আত্মীয় আছে, তো সেখানেই সেই আত্মীয়র বাড়ি এসেই ওর মেজ বোনকে দেখেছে, পছন্দ হয়েছে। তো এবারে তখন একটা এমন সিচুয়েশন ক্রিয়েট হয় যে ছেলেপক্ষ বলে যে দেখুন আমাদের তো মেয়ে খুব পছন্দ, আর আমরা ছেলের বিয়ে যত তাড়াতাড়ি সম্ভব দিতে চাই, আর আমাদের কোনো দাবি নেই। তো আপনাদের যদি বলেন তাহলে আমরা এক্ষুনি মেয়েকে বিয়ে করিয়ে নিয়ে চলে যাব। এবার দেখুন, মানে ওনারা এসেছিল ছেলে দেখার জন্য বা সম্বন্ধটা কীরকম কী সেই বিষয়ে জানা বোঝার জন্য। সেখান থেকে হঠাৎ করে যে বিয়েই হয়ে যাবে সেই বিষয়ে কোনো ধারণা ছিল না। তো তখন ওনার মা একটুখানি চিন্তায় পড়ে গেল। তো ভাই বলছে যে ঠিক আছে, তুই চিন্তা করছিস কেন, আমরা বিয়ের ব্যবস্থা করব। তো ছেলেপক্ষ বলে দিয়েছিল গয়নাগাটি ওসব কিছু আমরা চাইও না, শুধু মেয়েটাকে একটা ভালো শাড়ি পরাবেন, ভালো শাড়ি পরে একটু মোটামুটি যেরকম যতটুকু সাজানো গোজানো সম্ভব সেটুকু করে দেবেন। যাই হোক, তো তখন ওনার মা কিছু হাতে করে, এই বসুন্ধরাদির মা কিছু হাতে করে টাকা নিয়ে গেছিল। তো দুদিনের মধ্যে সেই টাকা দিয়ে একটা ভালো শাড়ি কেনা, যেটুকু ছোটো ছোটোখাটো সাজার জিনিস, খুবই মানে গরিব ঘরে, বুঝতেই পারছেন অত তো টাকা পয়সা না, সেরকম কোনো প্ল্যানও ছিল না। তো ওই দুদিনের মধ্যে আর কি বিয়ের আর কি ওই যে টুকটাক জিনিসপত্র কেনা হয়। আর ওখানে একটা, যেখানে আর কি বিয়ে হওয়ার যে প্ল্যান ছিল, তো সেখানে আর কি একটা মন্দিরে বিয়ে হয়। এবং বিয়ে হওয়ার পরে ওই ওখানে একটা সামনে একটা খাওয়ার দোকান ছিল, সেই মাছ ভাতের আর কি হোটেল। তো সেখানেই আর কি যে কজন আর কি এসছিল, মানে বেশি কেউ কিন্তু আসেনি, মানে ছেলের সাথে ছেলের মা বাবা আর একজন আত্মীয় এসছিল, তিনি একটু বয়স্ক। তো এই হচ্ছে, আর বাড়ির এদের যে কটা লোক, তো সবাই মিলে ওই ওই মাছে ভাতের হোটেলটা একটু খাওয়া দাওয়া হয়। এবং দুদিনের মধ্যে কিন্তু এই বসুন্ধরাদির যে মেয়ে, বসুন্ধরাদির যে মেজ বোন, তার কিন্তু বিয়ে হয়ে যায়। ভাবুন, বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ জিনিস। এবং আপনারা হয়তো শুনে থাকবেন আগেকার দিনে বিশেষত গ্রামের দিকে, মানে মেয়ে দেখতে গিয়ে একেবারে বিয়ে করিয়ে নিয়ে আসা, তারপরে 1 মাসের মধ্যে বিয়ে হওয়া, 7 দিনের মধ্যে বিয়ে হওয়া, এগুলো কিন্তু মানে আজ থেকে 5-6 বছর আগেও কিন্তু আমি শুনেছি। ইভেন আমারই এক বন্ধুর দাদার নাকি এরকম গ্রামের দিকে মেয়ে দেখতে গেছিলো, এবং সেই মেয়ের বাড়ির লোকের ওই দাদাকে নাকি এত ভালো লেগেছিল যে তারা নাকি বলেছিল 2 দিন আপনারা আমাদের বাড়িতেই থাকুন, যত আত্মীয় স্বজন আছে ডেকে নিন, আমরা একেবারে এই জামাই আমাদের এত পছন্দ হয়েছে একেবারে বিয়ে দিয়ে পাঠাবো।
তো সত্যি সত্যি তার কিন্তু, আমি ঘটনাটা কিন্তু খুব পুরনো বলছি না, আজ থেকে প্রায় 5-6 বছর আগেকার মাত্র ঘটনা। তো ওই গ্রাম থেকে মুর্শিদাবাদে হয়েছিল নাকি ঘটনাটা, এবং ওই এলাকায় নাকি এটা খুব কমন। তো যাই হোক, তো বিয়ে হলো, এবং ওই দুদিনের মধ্যে বিয়ে হয়ে একদম এই বসুন্ধরাদির মেজ বোন শিলিগুড়ি থেকে একেবারে উনি আসাম চলে গেল। এবারে বুঝতেই পারছে যে ছেলের বাড়ির সম্পর্কে খোঁজ খবর নেওয়া বা সেরকম কিছুই সুযোগ হয়নি। তবে যে আত্মীয় যে ওদের শিলিগুড়িতে ছিল, সে বলে যে না, ফ্যামিলিটা খুব ভালো, ওদের বড় বাড়ি ঘর আছে, সব কিছুই আছে, বলে যে আপনারা একদিন যাবেন। তো এই যে যখন ওনার মেজ বোনের বিয়ে হয়, তো সেই ওই মেজ বোনের যে শ্বশুর শাশুড়ি ছিল, তারা কিন্তু বহুবার বলে যে আপনারা একদিন আমাদের বাড়িতে আসুন বা এ বাড়ি চলুন, আমরা তো আমাদের ওখানে আশেপাশের লোকেদেরকে খাওয়ানো দাওয়ানো করব, একটা ছোটোখাটো হয়তো অনুষ্ঠান মতোও করবো, আপনারাও চলুন। তো অনেকবারই বলে, কিন্তু ওনারা যায় না, কারণ ওনাদের আবার ফেরার ছিল। তো যাই হোক, হুড়ভিড় করে এই বিয়েটা হয়ে গেল, ঠিক আছে। এবার বিয়ের পরে মাঝে মধ্যে আর কি কথা হতো। তো সেই সময় ওনাদের কাছে ফোন ছিল না। এটা আমি এই ঘটনাটা কিন্তু অনেক বছর আগে, প্রায় আজ থেকে 15-16 বছর আগেকার ঘটনা আমি আপনাদেরকে বলছি। তো সেই সময় এই বসুন্ধরা দিদিদের কাছে কোনো ফোন ছিল না, ফোনটা ছিল ওনার মামার কাছে। তো ওই মামার কাছে মাঝে মধ্যে তার ওই মেজো মেয়ে ফোন করতো। তো ফোন যখন করতো ভালোই কথাবার্তা বলতো, যে হ্যাঁ মা, আমি ভালো আছি, এখানে আমার শ্বশুর বাড়িতে একটা বেশ ভালো পাকা বাড়ি রয়েছে, আমাদের জমি রয়েছে, মানে ভালো আর কি, ভালো আছে এটাই বুঝতো। তো মাঝে মধ্যে মেয়েটা বলতো যে তোমরা একদিন এসো, একবার এসো, শিলিগুড়ি তো আসোই, তো একবার এখানে চলে এসো, আসামে এসো। যাই হোক, তো এরকমভাবে বেশ ভালো চলছে, 1.5 বছর খুব ভালো আছে। এদিকে আস্তে আস্তে মাধ্যমিক পরে উনি, মানে এই বসুন্ধরাদি পড়াশুনো ছেড়ে দিয়েছিল, তো আবার উচ্চ মাধ্যমিকের পড়াশুনো শুরু করে। এরকম করে যখন চলছে, আর ওনাদেরও যখন একটু, বসুন্ধরাদির মা একটু ভালো কাজ পেয়েছে, আর একটা অন্য কারখানায় কাজ পেয়েছে, এবার একা থাকা শুরু করেছে এই 2 মেয়েকে নিয়ে মা। এমন সময় হঠাৎ করেই একটা ঘটনা, কিন্তু বা ঘটনার থেকেও বলবো যে এমন একটা পরিস্থিতি ওনাদের জীবনে চলে আসে, বসুন্ধরাদি ওনার মা, ছোট বোন, তাদের কাছে। সেই পরিস্থিতিটা হচ্ছে যে হুট করেই ওই মেজ বোনের কিন্তু ফোন করাটা বন্ধ হয়ে যায়, ঠিক আছে। মেজ বোন যে ফোন করতো, মানে সপ্তাহে একবার কখনো 2বার ফোন করতো, সে ফোন করাটা বন্ধ হয়ে যায়। এবার দেখেছে যে ফোন করা কিছুদিন বন্ধ হয়ে গেছে, তো ভেবেছে ঠিক আছে, হয়তো সংসারে ব্যস্ত হয়ে পড়েছে। তো ওনারা প্রথমে ফোন করতো না, তো তারপরে ফোন করেছে এই বসুন্ধরাদির যে এই মামা, যে মামা কলকাতায় থাকতো, তো সে ফোন করেছে। তো ফোন করার পরে জিজ্ঞেস করে বলেছে যে ওকে দিন, একটুখানি কথা বলবো। তো বলেছে যে ও একটু ব্যস্ত আছে, আপনাদের মেয়ে, আপনি পরে ফোন করবে, আমরাই বলবো, ওকে ফোন করে নেবে আপনাদের। কিন্তু এই বলে বলে 1 মাস কেটে গেল, সেই 1 মাসে কিন্তু ওনারা ওনাদের মেয়ের সাথে একটা বারের জন্য কথা বলতে পারেনি। ভাবুন একবার। তো এরকমভাবে চলছে 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 চলছে, কথা আর কিছুতেই হচ্ছে না। এবার চিন্তা হয়ে গেছে সবার। আর যেহেতু ওদের জীবনে একটা এরকম ঘটনা ঘটেছে, মানে ওনার বাবা এরকম করে, মানে ওদের সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল, যে মানুষটা তারপর থেকে খোঁজই নেয়নি। তো সেরকম একটা ব্যাপার ওদের মনেও হচ্ছে যে কী ব্যাপার হলো, কিছু নিশ্চয়ই তাহলে গন্ডগোল হয়েছে। তো আস্তে আস্তে যেটা হলো সেটা হচ্ছে যে ওই যে ওর মানে যে নাম্বারে আর কি ওরা ফোন করতো, সেই নাম্বারটা কিন্তু হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। মানে ওই নাম্বারটার অস্তিত্বই নেই। যে নাম্বার থেকে আর কি ওই ওনার মেজো বোন ফোন করতো বা এরা ফোন করতো, সেই নাম্বারটাই ওর অস্তিত্ব চলে গেল। এবার তো মহা বিপদে, কাকে কন্ট্যাক্ট করবে, কীভাবে কন্ট্যাক্ট করবে। তো ওনারা সেই চিন্তায় আবার শিলিগুড়ি এলো। বসুন্ধরাদির মা, ওনারা 3 জনে মিলিয়ে আবার শিলিগুড়ি এলো। তো শিলিগুড়ি এসে সবাইকে জানানো হলো যে এরকম যোগাযোগ বন্ধ হয়ে গেছে, 1-1.5 মাস হয়ে গেছে, কোনো ফোন নেই। ওরাও ফোন করছেন, ইভেন যে ফোনে ফোন করা হতো সেই ফোনটাও এখন আর বলছে ফোনটার এক্সিস্টই করে না, অস্তিত্বই নেই নাম্বারটার। তো তখন ওদের শিলিগুড়িতে এক আত্মীয় ছিল, তো সেই আত্মীয়র বাড়িতে যাওয়া হলো, সবাই মিলে গেল, এর মামারাও গেছিল। গিয়ে যখন জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, আপনাদের ছেলের সাথে যে আমাদের মেয়ের বিয়ে হলো, ওরা কেন ফোন করছেন, আপনি একটু জানবেন, আপনার সাথে তো নিশ্চয়ই যোগাযোগ আছে। তো তখন ওই আত্মীয় বলছে যে দেখুন, আমাদের সাথে এই বিয়ের পর থেকেই সেভাবে কোনো যোগাযোগ নেই। আর তারপর থেকে ওরা 1-2বারই শিলিগুড়ি এসছে, তাও ওর বর এসছে এবং ওর শ্বশুরমশাই এসেছিলো, তাও ওদের ব্যবসার কাজে।
আমাদের সাথে বিয়ের পর থেকে সেরকম কোনো যোগাযোগই নেই। আর আমাদের সাথে লাস্ট ফোনে হয়তো 7-8 মাস আগে কথা হয়েছে, আমরা জানিও না এখন এই মুহূর্তে কি অবস্থা। মানে পুরো অস্বীকার, মানে হয়তো জানে হয়তো জানে না। উনি বললেন যে আমি জানি না, আমার সাথে কোনো কথা হয়নি। তো তাকে বলা হলো যে আপনি তাহলে এবার মানে আপনি তো ঠিকানাটা বলেছিলেন, আপনার তো আত্মীয়, আপনি নিশ্চয়ই তার বাড়িতে গেছেন। বলছে হ্যাঁ আমরা 1-2 বার গেছি। তো অনেক বলে কয়ে তার থেকে আসামের ওখানে যেখানে আর কি ওদের বাড়ি, তার ঠিকানা নেওয়া হলো। মানে দেখুন, মানুষের মানে একটা কথা ঠিকই, একটা মেয়েকে বিয়ে দেওয়া হচ্ছে, তার কোথায় বিয়ে হচ্ছে, কি মানে কার সাথে বিয়ে হচ্ছে, তার বাড়ি ঘরের ব্যাপারে হয়তো খোঁজ নেওয়াটা উচিত ছিল। কিন্তু ওই সময় একটা এমন করুণ পরিস্থিতি ছিল, আর তার সাথে চরম দারিদ্রতা, তার একটা মানে কি বলবো, সেই সময়ে ওরা না মানে এই বিয়েটা নিয়ে অত কিছু চিন্তা করতে পারেনি। তখন এতটাই ওনাদের অবস্থা খারাপ ছিল। আর সেই সময় যারা বিয়ের সম্বন্ধ এনেছিল তাদের এত ভালো ব্যবহার ছিল যে ওনারাও না মানে ওনাদের কারোর মনেই সে অর্থে কোনো সন্দেহ আসেনি। যাই হোক, তো কোনো রকমের ঠিকানা নিয়ে ওখানে যাওয়া হলো। তো ওখানে গিয়ে মানে দেখুন, আসাম একটা অনেক বড় স্টেট। এবার সেখানে গিয়ে একজনকে খুঁজে বার করা, এবং যে ঠিকানাটা দিয়েছিল না সেই ঠিকানাটাও কিন্তু একদম মানে এখনকার দিনে যেরকম গুগল ম্যাপে যেরকম লোকেশনে যেরকম ঠিকানা হয় সেরকম কিন্তু একদম মানে পোস্টাল অ্যাড্রেসের মতো ঠিকানা নয়, অতটা প্রমিনেন্ট নয়। তো যাই হোক, তো সেখানে খুঁজে পেতে ওই বাড়িটা বার করা হলো, মানে ঠিকানা খুঁজে যাওয়া হলো অনেক কষ্টে। এবং যাওয়ার পরে ওরা যেটা দেখতে পেল সেটা মানে ওদের কাছে একটা শকিং ব্যাপার ছিল। মানে এতদিন অবধি ওরা যেরকম মানে মেয়ের বিয়ের সময় তাদের যেরকম ব্যবহার দেখেছে, যেরকম কথাবার্তা দেখেছে, ওরা যখন আলটিমেটলি ঠিকানা খুঁজে ওদের বাড়ি গেল, গিয়ে দেখছে যে ওরা মানে একটা মানে তার বাড়ির ছেলের বউয়ের বাবা মানে মা এসছে, বোন এসছে, দিদি এসছে, তার মামা এসছে, তাদেরকে যে একটা ওয়েলকাম করে ঘরে ঢোকাবে মানে এরকম কিছুই না। মানে জাস্ট একটা মানে বিশাল বড় বাড়ি সেরকমও নয়, মোটামুটি একটা পুরনো একতলা বাড়ি, বাট বাড়িটা ছোট নয় আবার খুব বড় সেটাও নয়, মাঝামাঝি একটা বাড়ি। তো ওরা যখন দরজা নক করেছে, তো একটা মানে মেন গেটের আগে একটা বাগান মতো জায়গা রয়েছে, তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা কথা বলছে, মানে একবার বলছেও না যে ঘরের ভিতরে আসুন। তো ওরা নিজেদের পরিচয় দিয়েছে, বলেছে। তো প্রথমে তো তারা চিনতেই পারছে না এরকম ব্যাপার দেখায়। এবং পরে যখন মানে মানে কিছুক্ষণ কথা হওয়ার পরে যখন আর কি ওরা বুঝতে পারে যে ঠিক আছে এরা একটা খোঁজ খবর করতে এসছে, তো তখনও যে এরা ওদের সাথে যে খুব ভালো ব্যবহার করছে তা কিন্তু নয়। মানে সবসময় একটা কীরকম ভাব আর কি, যে মানে চলে গেলে ভালো। তো বলছে যে মেয়ের সাথে অনেক দিন কথা হয় না, ও কেমন আছে, ওকে একটু দেখবো, ওকে একটু ডাকুন। এই বসুন্ধরাদির মামা আর মা বলেছে। তো তখন নাকি তারা এমন চিৎকার চেঁচামেচি আরম্ভ করে, মানে ওই বাইরের দরজায় দাঁড়িয়ে, যে মানে পাড়ার লোক মানে জেনে যাওয়ার জোগাড়। তো কি কেন চিৎকার চেঁচামেচি করছে, তো তখন তারা বলছে যে গরিব বাড়ির মেয়ে বলে বাড়িতে নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম মেয়েটা খুব ভালো হবে, আমরা তো ওকে সমস্ত রকমের সুযোগ সুবিধা দিয়েছিলাম। এত মানে গরিব, ও হয়তো অনেক কিছু দেখেও নি চোখে, এমন জিনিসও মানে ভালো ভালো খাওয়া দাওয়া, ভালো ভালো জিনিস ও সব পেয়েছে। মানে এগুলো আর কি ওরা বলছে ওনার মেজো বোনের নামে, বসুন্ধরাদির মেজো বোনের নামে, যে ওকে যে এরকম প্রতিদান দেবে আমরা জানতাম না। তখন এরা অবাক হয়ে গেছে যে কিসের প্রতিদান, মেয়ে অনেকদিন ফোন করে না, আপনি মেয়েকে ডাকুন, আপনি এত কথা বলছেন কেন। তো তখন বলছে যে এত কথা কি আর সাধে বলছি, আপনাদের মেয়ে যে এরকম করবে আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। তো বারবার এরা জিজ্ঞেস করছে যে কি করেছে আমাদের মেয়ে, আপনাদের মেয়েকে ডাকুন না, আপনি আপনি কেন বলছেন, আপনি ওর সামনেই কথাটা বলুন। তো তখন ওই মেয়েটির যে শ্বশুর মশাই সে বলছে যে বাড়িতে থাকলে তো আমরা ওকে ডাকবো। বলছে মেয়েটা নাকি কারোর সাথে কোনো একটা ওখানকারই কোনো একটা ছেলের সাথে নাকি পালিয়ে গেছে। বলছে যে আমাদের ছেলের একটু বয়সটা বেশি, কিন্তু আমার ছেলে কিন্তু সসম্মানে আপনাদের মেয়েকে নিয়ে এসেছিল, বিয়ে করে নিয়ে এসেছিল। তো বলছে যে আমরা বাড়িতে আসার পর থেকেই ওর মধ্যে অনেক রকম অনেক কিছু দেখেছি, কিন্তু ওর বয়সটা কম, ছোট মানুষ, এই সমস্ত ভেবে কিন্তু আমরা ওকে ক্ষমা করে দিয়েছিলাম। কিন্তু একদিন আমরা এরকম অনেক কিছুই ওর দেখতে পাই যেগুলো আমাদের ভালো লাগে না একদম, তো আমরা ওকে কিছু কথা বলি। তো তারপর থেকে মানে ওরা যেটা বলতে চায় যে ওখানেই একটা ওদের পাশেই একটি ছেলে থাকতো, তো সেই ছেলেটার সাথে খুব গল্প করতো এই বসুন্ধরাদির বোন।
তো গল্প করতো, তো গল্প করতে করতে এমন মজে যেত গল্প করতে যে মানে 30 মিনিট 40 মিনিট গল্প করতো। তো বাড়ির বউ এইভাবে একটা অন্য লোকের সাথে শুধু শুধু গল্প করছে, কোনো কাজ নেই, দরকার নেই। অবভিয়াসলি তারা প্রথম কয়েকদিন কিছু বলেনি, বাট তারপরে বলেছে যে বৌমা তুমি এত কেন কেন কথা বলছো। তো যাই হোক, তার নাকি খুব বাজে লাগে এবং তারপরে নাকি সে বাড়ি ছেড়ে চলে যায়। এবার দেখুন, এইরকম একটা কথা যখন কেউ শোনে তো সবাই অবাক হয়ে গেছে যে আবার কি ব্যাপার, এটা তো ও ঠিক করেনি। কিন্তু কেন জানি না এই বসুন্ধরাদির মা যিনি ছিলেন তার না মানে মনে হচ্ছে যে আমাদেরকে একবার তাহলে ঘরেও ঢুকতে বললো না, মানে একটা এরকম তাড়িয়ে দেওয়ার মতো ভাব, কিন্তু মুখে যে তাড়িয়ে দিচ্ছে তা নয়, আমাদের সাথে সেভাবে কথা বলতেও রাজি নয়। আর মেয়ের ফোন যে করলো সেই ফোনটা তাহলে কেন আমাদেরকে এটা ফোন করে জানালো না, ও যে একটা এরকম কাজ করলো আমাদেরকে ফোন করে কেন জানালো না। তো তখন আর কি বলছে যে দেখুন আমরা মানে এতটাই আমাদের অবস্থা বাজে, বলছে এরকম ঘটনা ঘটার পরে যে ছেলেটির সাথে বিয়ে হয়েছিল তার বাবার তো বেশ বয়স হয়েছে, বলছে যে ওনার খুব শরীর খারাপ ছিল। তো বলছে যে আমরা তার মধ্যে না আমাদের আত্মীয় স্বজন সবাই ফোন করে করে আমাদেরকে এটাই জিজ্ঞেস করতো যে বউ কোথায় গেল, বউ কোথায় গেল, সেই জন্য আমরা ওই ফোন নাম্বারটা নষ্ট করে দিয়েছি যাতে আমাদেরকে কেউ ফোন না করতে পারে। তো যাই হোক, তো এসব কথোপকথন যখন হয় তো তারপরে ওদের কি মনে হয়, ওরা বলে যে ঠিক আছে আপনারা একটু ভিতরে বসুন, জল মিষ্টি খান, তারপরে না হয় আপনারা যাবেন। তো তারপরে আর কি ওরা যখন ঘরে একটু ঢোকে, তো ঘরে ঢোকার পরই আর কি ওই ওনার মেয়ের যে স্বামী, যে হাজবেন্ড, সে বলছে যে শুধু ও গেছে তা কিন্তু নয়, আমার মা ওকে বিয়ে হয়ে আসার পরে দু একটা ছোটোখাটো গয়না দিয়েছিল, বলছে ও সেগুলোও নিয়ে চলে গেছে। তো এগুলো তো শুনে ওদের খুব খারাপ লাগে, ওর মা তো বসুন্ধরাদির মা ওখানেই কান্নাকাটি শুরু করে দিয়েছে যে এরকম কি করে হলো। তো যাই হোক, তো ওখান থেকে ওরা খুব মানে কান্নাকাটি করতে করতে ওর মায়ের তো খুব মন খারাপ যে কী করে এবার মেয়েকে খুঁজবে, মেয়ের তো আর কোনো মানে কোনো আতাপাতা নেই, মেয়ে ওখানে থেকে কোথায় গেছে, কার সাথে গেছে, আদৌ সেই ঘটনাটা ওরা যেটা বললো সেটা সত্যি কি না সেটা কেউ জানে না। ঠিক আছে, কেউই জানে না, কেউই কিছু ইয়ে করে, তো কীভাবে মেয়ের খোঁজ পাবে। এবং সত্যি কথা বলতে কি, আশেপাশে যখন ওরা বাড়িটা খুঁজতে খুঁজতে আসছিল তো তখন ঠিক মানে ওর শ্বশুর বাড়ির, বসুন্ধরাদির মেজ বোনের শ্বশুর বাড়ি ঠিক দুটো বাড়ি আগে ওরা খোঁজ করেছিল। তো এটুকু বুঝতে পেরেছে যে আশেপাশে বা পাড়ার যে লোকজন রয়েছে তারা কিন্তু কেউই এই বিষয়টা সম্পর্কে খুব একটা যে ইন্টারেস্টেড বা কোনো কথা বলতে যে রাজি সেরকম নয়, মানে কিরকম একটা এড়িয়ে যেতে পারলে বাঁচে এরকম টাইপের আর কি ভাব। যাই হোক, তো ওনাদের তো সকলেরই খুব মনটা খারাপ যে কি করবে, মেয়েকে এবার কি করে খুঁজে পাবে। তো মোটামুটি ওরা চেষ্টা করলো যে কোনোভাবে মেয়ের কোনো খোঁজ খবর পাওয়া যায় কিনা। তো অনেকবার জিজ্ঞেস করলো যে আপনারা যে বলছেন যে কোনো একটা ছেলের সাথে পালিয়েছে, তা সেই ছেলেটার বাড়ি কোথায়, বলছে আমরা কিছুই জানি না, আমাদের কোনো আমরা কোনো, আর ও যখন নিজে থেকে চলেই গেছে, আপনারা খুব ভদ্র মানুষ সেই জন্য আপনাদেরকে একটু বসতে বললাম, এরপর আর আপনারা আমাদের সাথে যোগাযোগও করবেন না। আর আমার ছেলে তো মানে একটু বয়স, আপনার মেয়ের থেকে আমার ছেলের বয়স হয়তো একটু বেশি, কিন্তু ও খুব মন থেকেই সংসারটা করতে চেয়েছিল, আপনারা একদমই যোগাযোগ করবেন না আর আমাদের কাছেও এরপরে কিছু জানতে চাইবেন না। হ্যাঁ, আমাদের হয়তো আপনাদেরকে জানানো উচিত ছিল, কিন্তু আমাদের নিজেদের এতটাই খারাপ অবস্থা ছিল যে আমরা আপনাদেরকে কিছু জানাতে পারিনি। তো মানে একদম এইটা বলে এটুকু বুঝতে পারে যে ওরা সমস্ত কমিউনিকেশন শেষ করে দিল, ওরা আর ওই ওর মানে বোনের ব্যাপারে, বসুন্ধরাদির বোনের ব্যাপারে আর একটা কথাও বলতে রাজি নয়। এবং ওরা যে খুবই মানে রাগান্বিত এবং বিরক্ত বোধ করছে সেটাও কিন্তু একদম ওদের বিহেভিয়ারে স্পষ্ট। যাই হোক, তো ওখান থেকে ওনারা বাধ্য হয় তারপরে চলে আসতে। চলে আসার পর তো মানে সে পাগল পাগল অবস্থা, বসুন্ধরাদি যেটা লিখেছে ইমেলে যে ওনার মায়ের তখন কাঁদতে কাঁদতে মানে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা, যে মেয়ের কি হলো, মেয়েকে কি করে আমি খুঁজবো, মেয়ে তো কোনো যোগাযোগ করছে না, কিছু না। তো কোনোভাবে মেয়ের কিন্তু কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এরপরে যেটা হলো সেটা হচ্ছে যে বসুন্ধরাদির মানে আর কি উনিও একটা জায়গায় চাকরি পেলো, তো উচ্চ মাধ্যমিক কমপ্লিট করুন একটা জায়গায় চাকরি পায়। এবার চাকরি পাওয়ার সাথে সাথে এবার আস্তে আস্তে ওনার বিয়ে হয় একজনের সাথে কলকাতাতেই, ওনার যিনি হাজবেন্ড, তো ওনার সাথে বিয়ে হয়। এবার ওনার মা না মানে দিন দিন ওই মেয়ের শোকে খুবই মানে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, মানে মেয়ের কোনো খোঁজ পেলাম না, একটা জলজ্যান্ত মেয়ে, সে কার সাথে চলে গেল, মানে মেয়েটা না হয় শ্বশুর বাড়ি ছেড়ে দিয়েছে আমি মেনে নিলাম, কিন্তু সে বাপের বাড়ির সাথে কোনো যোগাযোগ রাখবে না, এটা কখনো হতে পারে? তো ওনার মা না এটা না মানে মা তো তার সে না কিছুতেই মন থেকে মেনে নিতে পারছে না, তার খুব কষ্ট হচ্ছে। তো সে বিভিন্ন জায়গায় আর কি যাচ্ছে, মানে
কারোর কাছে কোনো মন্দিরে যাচ্ছে কি কারোর কাছে আর কি হাত দেখাতে যাচ্ছে, কোনো তান্ত্রিকের কাছে যাচ্ছে, মানে কোনোভাবে যদি মেয়ের সম্পর্কে কিছু জানা যায়। এবার এসব জায়গাতেও টাকা পয়সার অনেক ব্যাপার রয়েছে, এবং তখনও কিন্তু এই বসুন্ধরাদির মা গেঞ্জি ফ্যাক্টরিতে কাজ করতেন। এবার আস্তে আস্তে ছোট মেয়ে রয়েছে, ছোট মেয়েও বোঝাতো, বসুন্ধরাদি নিজেও বোঝাতো তার মাকে যে দেখো একটা না একটা দিন ওর নিজে ঠিক ফোন করবে। এবার যখন এভাবে দিনের পর দিন কেটে যাচ্ছে, কোনো ফোন আসছে না, কোনো যোগাযোগ নেই, তখন আস্তে আস্তে কিন্তু ওনার মা প্রচণ্ড ভেঙে পড়ে। তো ভেঙে যখন আস্তে আস্তে মানে পড়েছে, এবং মানে শারীরিক দিক থেকেও কিন্তু তখন বসুন্ধরাদির মায়ের খুব কাহিল অবস্থা। তো এমন সময় মানে দুই বোন মিলে আর কি আলোচনা করছে, বসুন্ধরাদি এবং ওনার যে ছোট বোন, যে মানে মেজদির যদি একটা খোঁজ না পাওয়া যায় তাহলে কিন্তু মা মনে হচ্ছে মানে এবার খুব গুরুতর অসুস্থ হয়ে পড়বে। তো কিছু একটা করতে হবে, যেভাবেই হোক আমাদেরকে বোনকে খুঁজে বার করতে হবে। এবার এত বড় একটা জায়গায় মানে কোথায় গেছে, আসাম থেকে সে আসামে আছে নাকি সে অন্য কোথাও আছে, কেউ কিন্তু জানে না। তো এরকম করে ওরা খোঁজ করতে থাকে দুই বোন, যে কিভাবে খুঁজে পাওয়া যায়। তো ওনার যে মানে বসুন্ধরাদি যেটা লিখেছেন, যে ওনার সাথে যখন ওনার হাজবেন্ডের প্রথম আলাপ হয়েছিল তখন ওনার হাজবেন্ড একটা খুব ছোট জায়গায় চাকরি করতো। তো আস্তে 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 যেটা লিখেছেন, যে সেই জায়গা থেকে আমরা দুজনেই খুব স্ট্রাগল করি, দুজনেই কষ্ট করে খেটে খুঁটে আজকে আমরা কলকাতা শহরে একটা ফ্ল্যাট কিনেছি। তো যাই হোক, তো ওনার সাথে ওনার যখন হাজবেন্ডের বিয়ে হয় সেটা খুব ছোট্ট করে বিয়েটা হয়েছিল। তো সেইখানেই আর কি ওনার হাজবেন্ডকে যখন আর কি উনি সমস্ত কথাই ওনার হাজবেন্ডের সাথে শেয়ার করতেন, তো তখন ওনার হাজবেন্ডকে ওনারই অফিসের একজন বলে যে একটা মানে উনিও শুনেছিলেন, মানে উনি এক্স্যাক্ট জানতেন না, যে শিলিগুড়িতে কোথাও একটা মানে কোনো একটা মন্দিরে এমন একজন ঠাকুরমশাই আছেন যিনি কোনো হারানো মানুষকে কিন্তু খুঁজে দিতে পারে। মানে এরকম একটা জাস্ট হালকা হালকা কথা এই বসুন্ধরাদির হাজবেন্ড জেনেছিলেন। এবার যেহেতু বসুন্ধরাদিরা ছোটবেলা থেকে বেশ কিছুটা বয়স অবধি ওনারা শিলিগুড়িতেই জন্মেছেন, শিলিগুড়িতেই থাকতেন, তো উনি বললেন যে আচ্ছা শিলিগুড়িতে, তাহলে তো আমরা খোঁজ নিতে পারি কোথায় আছে এরকম। তো সঙ্গে সঙ্গে মানে ওনার শিলিগুড়িতে আর কি ওনার যে মামা থাকতেন, তো তাকে ফোন করেছে। বলছে যে আমি এখানে একজনের কাছে শুনলাম যে শিলিগুড়িতে কোনো একটা মন্দিরে এমন একজন ঠাকুরমশাই আছেন যিনি হারানো মানুষকে খুঁজে দিতে পারেন। তো ওনারাও কিছু জানতেন না, ওনারা বলছেন যে তাই, তাহলে খোঁজ নেব। তো যেটা বসুন্ধরাদি লিখেছেন, যে শিলিগুড়িতে সেবক বলে যে জায়গাটা রয়েছে ওখানের এক মন্দিরে, মানে সেটা সেই সময়কার কথা, এখন সেটা আছে কিনা উনি নিজেও জানেন না। উনি যেটা বলেছেন যে খুব সম্ভব তিনি তখনই খুব বৃদ্ধ ছিলেন। তো সেই সময় ওখানে বিশেষ বিশেষ কিছু তিথিতে প্রচুর মানে প্রচুর আর কি ঠাকুরমশাই, প্রচুর সাধক এনারা আসছেন, ঠিক আছে। তো সেইখানে ওনারা খোঁজ পেলেন, মানে ওনার মামা আর কি খোঁজ নিয়ে জানলো যে ওখানে আর কি একজন আছেন, এক মন্দিরে আসেন। তো সেই ঠাকুরমশাই নাকি এর আগে 4-5 জন এরকম হারানো মানে পরিবার থেকে এসে, তাদের হয়তো কোনো পরিবারের কেউ কখনো বহু বছর আগে হারিয়ে গেছে, তো তাদের সম্পর্কে নাকি উনি অনেক কথা বলতে পারেন, ঠিক আছে, অনেক কথা বলতে পারেন। তো এরকম শোনা গেল। তো তারপরে মানে এটা শোনার সাথে সাথে বসুন্ধরাদি ওনার বোন এবং মাকে নিয়ে ওরা ওইখানে চলে যায়, শিলিগুড়ি যায়, এবং গিয়ে যে মন্দির আছে সেবকের ওখানে, সেইখানে ওনারা ওনার মাকে নিয়ে যায়। এবার যাওয়ার পর তো বুঝতেই পারছে ওনার মা প্রচণ্ড কান্নাকাটি করছে। তো সেটা দেখে ওই ঠাকুরমশাই নাকি মানে ওনাকে নাকি কিচ্ছু বলতে হয়নি, মানে ওনার মা যে ওরকম ঝরঝর করে কাঁদছে সেটা দেখে, মানে দুপাশে দুই বোন রয়েছে, তো সেটা দেখে ওই ঠাকুরমশাই বলেন যে তুই চিন্তা করিস না, তোর মেয়ে ঠিক আছে। মানে ওনার মা না মানে এতদিন ধরে কোনো যোগাযোগ নেই, মানে এত দুশ্চিন্তা হচ্ছিল, মানে উনি না মানে বলে ফেলেছেন যে আমার মেয়ে আদৌ বেঁচে আছে, তো সেটুকু আগে বলুন। তো আর কিছু বলতে হয়নি, তো বললো যে তোর মেয়ে ভালো আছে। এবার যখন এই কথাটা উনি বলেছেন না, যে তোর মেয়ে ভালো আছে, এটা শুনে মানে উনি প্রচণ্ড পরিতৃপ্তি পান, যে ঠিক আছে আমার মেয়ে যে ভালো আছে কথাটা যে উনি বলেছেন এটাই অনেক। এবার যাই হোক, সেটা বসুন্ধরাদির মায়ের ক্ষেত্রে তো খুবই মানে মা তো তার তো ভীষণ ভালো লাগে। এবার তখন বসুন্ধরাদি জিজ্ঞেস করেছে যে আচ্ছা বোন তাহলে কোথায় আছে সেটা জানা যাবে। তো তখন উনি বলেন যে অরুণাচল প্রদেশের তাওয়াং বলে যে জায়গাটা রয়েছে, বলছে তাওয়াংয়েও আছে।
এবার দেখুন, ওর বিয়ে হয়েছিল আসামে, সেখান থেকে অরুণাচল প্রদেশের তাওয়াং বলে যে কোনো একটা মানে পাহাড়ি একটা অঞ্চল আছে, সেখানে মেয়ে কি করে গেল বা কার সাথে গেল, মানে কোনো আর কি কানেকশন নেই। তো তখন ওরা বলছে যে আমি কী করে তাহলে মানে বোনকে খুঁজে পাবো, মায়ের যে অবস্থা, মা যদি এবার বোনকে দেখতে না পায়, ওর যদি একটা সামনে থেকে ওকে না পায়, মাকে হয়তো আমরাই বাঁচাতে পারবো না। তো তখন উনি বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকেন এবং উনি বলেন যে অমুক দিন, মানে যে ডেটটার কথা বলে সেটা হচ্ছে সেই দিনের থেকে 4-5 দিন পরের একটা ডেটের কথা বলেন। বলছে অমুক দিন তোরা তাওয়াংয়ের অমুক জায়গায় তোরা সকাল 7টার সময় কি দাঁড়িয়ে থাকবি। হুম। তা সকাল 7টার সময় দাঁড়িয়ে থাকবি, ব্যাস, আর কিছু আমি বলবো না, আর কিছু তোদের বলার দরকারও নেই, তোরা এবার যা। বলে উনি, আরও অনেকে ওখানে ছিল, তো তাদের সাথে আবার কথা বলা শুরু করে। এবার যেটা মানে এই দিদি লিখেছেন সেটা হচ্ছে যে মানে উনি না মানে অতটা প্রথমে বিশ্বাস করেনি, ভেবেছে যে হয়তো এরকম মানুষ, একটা অসহায় মানুষ, একজন অসহায় মা এভাবে কান্নাকাটি করছে, হয়তো মনের একটা সান্ত্বনা দেওয়ার জন্য কথাটা বলেছে যে তোর মেয়ে ভালো আছে। এবার তাওয়াং যেতে হবে, তো যেটা বসুন্ধরাদি লিখেছে, উনি এবং ওনার বোন দুজনেই একটু গড়রাজি ছিল যে অত দূর আবার যাব, কিছুই তো আদতে হবে না। কিন্তু বসুন্ধরাদির হাজবেন্ড বলছে যে না, যখন এত দূর এসেছো, এই কথাটা যখন জেনেছো, হতে পারে উনি হয়তো সত্যি বলেননি বা হতে পারে ওনার কথা মিলবে না, কিন্তু তবু একবার যাও, নিজের মনকে তো বুঝ দিতে পারবে। তো কি হবে, তো ওখান থেকে যেতে হবে। তো মানে ওনার মা তখন মানে খুবই আর কি শারীরিক অবস্থা খারাপ, উনি রোজগারপাতি করতে পারতেন না। তো পুরো ওই অরুণাচল যাওয়ার খরচাটা এই বসুন্ধরাদির হাজবেন্ডই দেয়। তো সবাই মিলে আবার ওখানে যায় এবং যে ডেটে বলেছিল সেই ডেটেই যায়। সকাল 7টার সময় বলেছিল যে এরকম একটা জায়গা থাকবে, এরকম একটা জায়গায় গিয়ে তোরা দাঁড়িয়ে থাকবি, মানে সমস্ত জায়গার নাম ঠাম বলে দেয়। তো ওনারা সেটা উনি লিখেছেন, তো কিন্তু আমি জায়গাটা ডিসক্লোজ করছি না, জায়গাটা একটু অন্য রকমের জায়গা, সেটা আমার মনে হয় যে সেটা এখানে ভাবে বলাটা ঠিক হবে না, তো সেটা আমি বলছি না। তো ওখানে ওনারা যায়। এবার বুঝতেই পারছেন যে নিজের বোন, তারপরে নিজের সন্তান, এদেরকে তো আর কেউ চিনতে ওইভাবে ভুল করে না। তো ওখানে ওরা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দেখছে কোথাও কিছু নেই, চারি জায়গাটা কীরকম কুয়াশা কুয়াশা মতো, প্রচণ্ড ঠান্ডা। এর মধ্যে দেখছে যে একটা ছোট বাচ্চাকে পিঠে করে নিয়ে একটা মেয়ে আসছে দূর থেকে। তো ওটা প্রথম ওরা খেয়াল করেছে, কিন্তু তখন বললাম যে কুয়াশা কুয়াশা ছিল, মেয়েটা কে সেটা খেয়াল করেনি। তো তারপরে যখন মেয়েটা কিছুটা সামনে আসে, এসে না মানে ওরা দেখছে যে মেয়েটা পুরো থ হয়ে একদম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়েছে, মেয়েটার পিঠে একটা বাচ্চা, খুব ছোট একটা বাচ্চা। তো মেয়েটাও ওভাবে দাঁড়িয়ে পড়েছে, আর এরাও পুরো মানে একদম অবাক হয়ে দেখছে যে ওর পোশাক আশাক সব বদলে গেছে একদম, মানে ওখানকার অরুণাচলের মানে মেয়েরা যেরকম ড্রেস পরে, যেভাবে ড্রেস পরে, একদম সেরকম পরেও দাঁড়িয়ে রয়েছে, এবং সেটাই হচ্ছে এই বসুন্ধরাদির মেজ বোন। ভাবুন একবার যে একটা মানুষের মধ্যে, মানে যে পুরোহিত মশাই কথাটা বলেছিলেন, সে কতটা অসাধারণ শক্তির অধিকারী যে তিনি নাকি হারানো মানুষকে খুঁজে দিতে পারেন। মানে এটা এখনকার দিনে আমরা এই 2024-এ দাঁড়িয়ে যদি শুনি, আমাদের মানে মনে হবে যে দূর, এ তো বাজে কথা, এটা তো হতেই পারে না, অবিশ্বাস্য। কিন্তু সত্যিকারের যাদের ক্ষমতা আছে না, আজকের ডেটেও, আমি একটা বহুদিন আগে একটা ঘটনা শুনেছি, সেটা আমি হয়তো অন্য কোনো এপিসোডে বলবো, যে সত্যি কিন্তু আজকের ডেটেও এরকম অনেক শক্তিধর মানুষ আছেন, এবং যারা এরকম মানে ক্ষমতা সম্পন্ন না, তারা কিন্তু কারোর থেকে না টাকা পয়সা নেয় এর বদলে, না কোনো সুযোগ সুবিধা নেয়, মানে সেগুলো নিচ্ছে মানে মানে সে ভণ্ড হবে তার চান্সেস বিশাল। যাই হোক, তো ওরা তো দেখে মানে আনন্দে আত্মহারা। ওনার মা নাকি, যেটা বসুন্ধরাদি লিখেছে, বলছে রাস্তায় লুটিয়ে কাঁদছে মেয়েকে পেয়ে, মানে এত খুশি, এত আনন্দ। এবং ওই যে ওনার মানে পিঠে যে বাচ্চাটা, সেটা হচ্ছে ওনার বোনের বাচ্চা, একটা ছেলে হয়েছে। তো প্রচণ্ড খুশি, প্রচণ্ড আনন্দ, মানে কিছুক্ষণ তো আর কেউ কোনো মানে কারোর মুখ থেকে কিছু বেরোচ্ছে না, সবাই মানে খুশিতে একবারে বাকরুদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, প্রচুর কান্নাকাটি পরে, খুব আনন্দ, মানে মেয়েকে ফিরে পেয়ে এরাও নিজেদের বোনকে, দিদিকে ফিরে পেয়ে ভীষণ আনন্দ করছে। তো তারপরে মানে সমস্ত কিছু এগুলো যখন মিটে যায়, তো তখন ওনার মেজো বোন বলছে চলো আমার বাড়িতে চলো, তোমরা এখানে কি করে এলে। তখন বলছে সে বিশাল কাহিনী, তার আগে তুই বল যে তুই এখানে কি করে এলি, তোকে আমরা বিয়ে দিলাম, তুই একটা বাড়ি থেকে এভাবে তাদের থেকে তুই পালিয়ে আসতে পারলি, তুই কিন্তু কাজটা খুব খারাপ করেছিস, আর তুই আমাদের সাথে কেন যোগাযোগ করিসনি। তো তখন ওনার বোন যেটা বলেছিল সেটা কিন্তু একটা খুবই শকিং বিষয়,
সেটা হচ্ছে যে ওই যে বাড়ি থেকে ওনাকে ওই মেয়েটিকে বিয়ে করে নিয়ে গেছিল, তখন তার বয়স ছিল সবে 15 হয়েছে, 15.5 এরকম। আর যার সাথে বিয়ে হয়েছিল তার প্রায় 30-32 বছর বয়স, মানে ডবলেরও বেশি। তো বলছে যে বিয়ে করে তো নিয়ে গেল, তো নিয়ে যাওয়ার পরে 1-2 মাস কিন্তু খুব ভালো ছিলাম আমি, আমার কোনো অসুবিধে ছিল না। কিন্তু তারপর থেকে আমি বুঝতে পারতাম যে ওরা মানে একতলার ঘরে, বলছে আমাকে না মানে প্রথম একটা বড় ঘর দিয়েছিল যেরকম আর কি পরিবারে দেয়া উচিত, তো সেরকম ঘর থেকে হঠাৎ করে 1.5-2 মাস পরে ওরা বলে যে তুমি আর তোমার স্বামী একদম পিছনের দিকে একটা ছোট্ট ঘর, অন্ধকার মতো একটা ঘরে আমাদেরকে শিফট করে দিল। তো বলছে যে তা আমরা সেই ঘরেই আমি থাকতাম, আমার কোনো অসুবিধে ছিল না, আমি কোনোদিনও জিজ্ঞেসও করিনি। তো বিভিন্ন সময় ওকে হঠাৎ হঠাৎ করেই অদ্ভুত অদ্ভুত টাইপের জিনিস খেতে দিত। কখনো ওকে কিছু মানে বালি আছে এরকম কিছু ছোলার মধ্যে প্রচুর বালি থাকতো, বলতো ওইগুলো সমেত খেয়ে নিতে। তো খেতে পারতো না, দাঁতের মধ্যে ওই বালিগুলো পড়তো, তো তাও বলতো যে মুখ থেকে ফেলা যাবে না, খেয়ে নিতে হবে। আচ্ছা, তারপরে ওকে বিভিন্ন সময় জলের মধ্যে তেল ফেলে সেটাকে বলতো খেয়ে নিতে। অদ্ভুত অদ্ভুত টাইপের জিনিসপত্রকে দিত খাওয়ার জন্য। তো ও না প্রথম প্রথম বুঝতে পারতো না, ছোট মেয়ে, এত কম বয়সে বিয়ে হয়েছে, ও কিছুই বুঝতে পারতো, তো চেষ্টা করতো। বলতো যে এরকমও হয়েছে যে আমাকে যেদিন বালি সমেত খেতে দিয়েছে, তা আমি মুখের মধ্যে ওই বালিগুলো জমিয়ে রেখেছি, পরে আমি লুকিয়ে বালিগুলো ফেলে দিয়েছি মুখ থেকে। তো এরকম করে যখন হয়, তো একদিন না মানে ওর খুব অধৈর্য হয়ে যায়, যেরকম উল্টোপাল্টা জিনিস খেতে দিচ্ছে, কীরকম একটা করছে। তো একদিন ও প্রতিবাদ করে এগুলোর। এবার প্রতিবাদ যখনই করে তখন ওর মানে ওর যে হাজব্যান্ড ছিল সে সেরকম কিছু বলে না। সে বলে যে ঠিক আছে তাহলে তোমায় করতে হবে না। কিন্তু ওর শ্বশুর শাশুড়ি, বিশেষত শাশুড়ি, ওকে একেবারে বেত দিয়ে মারতে থাকে, একদম বেত দিয়ে মারে। এবার এরকমভাবে যখন মারতো, এবং এই মারাটা কিন্তু ওর বরের সামনে বা তার শ্বশুর মশাইয়ের সামনে কিন্তু মারতো না। যখন ও মেয়েটা একা থাকতো বাড়িতে, ওর বর বা ওর শ্বশুরমশাই কেউ থাকতো না, তখন মারতো। ঠিক আছে, এবার এভাবে যখন মারধর করতো, তো ওখান থেকে মানে ওদের ওখানেই যেখানে আর কি আসামদের বাড়ি ছিল, তো সেখানে একজন একটা কাজ হচ্ছিল, ওদের একটা বাড়ির কাজ হচ্ছিল, তো সেখান থেকেই কয়েকজন দেখতে পেত। আর এদের সাথে কিন্তু পাড়ার লোকের কোনো ভালো সম্পর্ক ছিল না, পাড়ার লোককে এরাও দেখতে পারতো না, পাড়ার লোকও সেই জন্য পছন্দ করতো না। আর সবাই জানতো যে ফ্যামিলিটা ভালো না, মানে সেটা উনি পরে বুঝতে পারে, ওনার মেজো বোন। তো এরকম করে মারধর করতো, আর ওই পাশ থেকে ওরা দেখতো, একটা ছেলে ছিল সে দেখতো যে ওর এখনকার হাজবেন্ড। তো একদিন ওকে জিজ্ঞেস করেছে যে তুমি এভাবে পড়ে পড়ে মার খাও কেন, তোমাকে এরকম একটা বড় বেত দিয়ে মারে, তোমার সাথে এত দুর্ব্যবহার করে। তো সেই কথা কথোপকথন যে হতো এটাই কিন্তু শাশুড়ি একবার দেখে ফেলেছিল, এবং সেটা দেখেই সে পুরো বাড়িতে মানে এটা মিথ্যে কথা বলে, যেটা ওদেরকেও বলেছিল যে ও পাশে একটা ছেলের সাথে ঘন্টার পর ঘন্টা গল্প করতো, এটা মিথ্যে কথা। ও অ্যাকচুয়ালি ঘন্টার পর ঘন্টা কথা বলতো না, ওই 5-10 মিনিট হয়তো একটু কথা বলতো। তো এটার পর থেকে কিন্তু ওর হাজবেন্ডের ওর সাথে কথাবার্তা বলা বন্ধ হয়ে যায়, এবং ওর প্রতি অত্যাচার আরও বেড়ে যায়, ওকে একবেলা খেতে দিত আর বাড়ির সমস্ত কাজ করাতো। তো এই বিষয়টা থেকে ও মানে বুঝতেই পারছি এরকম অত্যাচারে তো মানে বেশি দিন এভাবে তো এই অত্যাচার সহ্য করা সম্ভব নয়। তো তখন ওই ছেলেটা ওকে বলে যে আমার এখানে মোটামুটি কাজ শেষ হয়েছে, আর আমি অরুণাচলের ছেলে, আমার ওখানে কিন্তু মোটামুটি জমি জায়গা আছে, তুমি যদি চাও তো আমার সাথে চলে আসতে পারে, এটুকু তোমাকে বলতে পারি যে তোমাকে আমি ভালো রাখবো। তো তারপরে ও প্রথমে রাজি হয়নি, কিন্তু তারপরেও যখন দেখছে যে কোনো রকম কোনো সুরাহা হচ্ছে না, তখন কিন্তু ও ছেলেটার সাথে পালিয়ে যায়। এবং যখন পালিয়ে যায় সেই সময় কোনো একটা কারণে তার আগ দিয়ে ওরা বুঝতে পারে, এবং এটুকু বলে যে মানে এটুকু ও বুঝতে পারে যে ওর শ্বশুর বাড়িতে বিশেষত শাশুড়ি কিন্তু প্রচণ্ড ডেঞ্জারাস। তো তাই ভাবে যে ও যদি এখন যোগাযোগটা রাখে তাহলে হতে পারে যে এরা হয়তো ওর এখন যে যাকে বিয়ে করে তাকে হয়তো কখনো মারধর করলো বা কিছু একটা তার ক্ষতি করে দিল। তো সেই জন্য ও ভেবেছিল যে 5-6 বছর না গেলে ও কোনোভাবেই যোগাযোগ করবে না। আর তার মধ্যে আর একটা ব্যাপারও ছিল, সেটা হচ্ছে যে ওর এই মেজো বোন কিন্তু কখনো কলকাতা আসেনি, ফলে ও না মানে অতটা বুঝতেও পারেনি যে তখন কি করা উচিত, বা ওখানে গিয়ে যে ও দেখা করে আসবে সেটা ওর পক্ষে পসিবল ছিল না। তো ও এটুকু জানতো যে ও যদি শিলিগুড়িতে ওর মামার সাথে যোগাযোগ করে তাহলেও হয়তো কোনো না কোনোভাবে ওর শ্বশুর বাড়ির লোক সেটা জেনে যেতে পারে। তো সেই ভয়ে ও ভেবেছিল যে 5-6 বছর কেটে যাক, তার আগে আমি কখনোই কোনোভাবেই যোগাযোগ করব না। তো তাই যাই হোক, তো তারপরে এরপরে ওর একটা বাচ্চা হয়, এবং সত্যি ও কিন্তু ভালো আছে।
এটা বুঝতে পারে, এবং ওর স্বামীর সাথে দেখা করে। বসুন্ধরা নিজেও লিখেছে যে খুব এখন এত বছর হয়ে গেছে, ওরা এখনও ওদের 2টো ছেলে হয়েছে, তো বলছে সত্যি আমার বোন খুবই সুখে আছে, ভালো আছে, এবং আমরা বেড়াতে যাই ওদের বাড়িতে। তো এইটাই ছিল ঘটনা। আমার তো ভীষণই ভালো লাগলো, এবং ওরা সবাই খুব খুব ভালো থাকুক এটাই আমি প্রে করব। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই সেই মহান মানুষটার প্রতি আমার শ্রদ্ধা থাকবে যে মানুষটা সত্যি এরকম অনেক বিপদগ্রস্ত পরিবারকে, তাদের হারানো মানুষকে ফিরিয়ে দিয়েছে। তো এই ঘটনাটা আজকে আমার ভীষণ ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর প্লিজ আপনার এই ঘটনাগুলোকে আপনাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মাধ্যমে সকলের সাথে একটু শেয়ার করে দিন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।